যাচ্ছে। আর এই তো শাকগুলা কাটতে ভালোই লাগতেছিল, খুবই নরম, খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল। এখন শাকগুলাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব, সেজন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর ওই পাশের চুলায় আমি পটলটা রান্না করে নেব। দুই পাশের চুলায় রান্নাগুলা কিন্তু খুব চটপটি হয়ে যায়। শাকটার মধ্যে আমি লবণ, পেঁয়াজ, রসুন দিয়ে শাকটা প্রথমে সিদ্ধ করে নেব। পাটখড়িতে আগুন ধরিয়ে চুলার জালটা ধরিয়ে দিলাম। এদিকে আপনার ভাইয়া নেই, আমার কিন্তু একটু খারাপ লাগতেছে, কারণ অনেক দিন পরে দেশে আসছে, মনে হয় সব সময় পাশেই থাকবে এরকম মনে হয়। আর আমার ছোট হাসানটা কিন্তু সারাদিন অনেক কান্নাকাটি করতেছে ওর আব্বুর জন্য। খুব সকালে গেছে, সন্ধ্যাবেলায় আবার চলে আসবে, কারণ আমগুলা পাড়তে পারতে আবার ওখানে একটু সময়টা কাটাবে, তারপরে সন্ধ্যাবেলা চলে আসবে। চুলার উপরে ওইদিকে আমি শাকটা সিদ্ধ করতেছি, আর এদিকে আমি পটলটা রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমরা গ্রামের মানুষ যে কোনো তরকারিটাই একটু ঝাল খেতে পছন্দ করি, কারণ ঝাল ছাড়া মনে হয় কেমন জানি খেতে মজা লাগে না। আসলে যার যেভাবে খেয়ে অভ্যাস তার কাছে তেমনই ভালো লাগে। আমি রান্না বান্না করতেছি আর আমার ছোট ছেলে হাসানটা কান্নাকাটি করতেছে, আপনাদের কাছে তো একটু আগেও বললাম। আর ওকে নিয়ে একটু বিরক্তও লাগতেছে রান্না করতে। ও আসলে ওর আব্বুর অনেকটা পাগলের মতোই ভালোবাসে। ও সব সময় চায় যে ওর কাছেই থাকুক, কিন্তু কি করা, পরিস্থিতি আসলে এই ছেলে মেয়ে সবাইকে ভালো রাখার জন্য বা ভালোভাবে মানুষ করার জন্যই প্রবাসে থাকা, আর আবারও চলে যাবে 3 মাস পরে প্রবাসে। সেই ছেলের কান্নাকাটি দেখে আবারও মনটা খারাপ লাগতেছে, যখন একবারে আবার চলে যাবে তখন কিভাবে সামলাবো ছেলেকে, তখন কতটা কষ্ট পাবে, সেগুলা ভেবে আসলে অনেকটা খারাপ লাগতেছিল। আসলে এই পরিস্থিতি মেনে নিতে হবে, কিছুই করার নেই। তারপরেও খুব কষ্ট হয়, কষ্ট করতে হবে, এটাই বাস্তবতা। মাটির চুলার আগুনের তাপগুলা একদম শরীরে এসে লাগে, সেই জন্য প্রচণ্ড গরম লাগে। আর আমি চার্জার ফ্যান এনে ঘর থেকে দিছি, কিন্তু ফ্যানের বাতাসে আমার চুলার জালটাই নিভে যাচ্ছিল, সেজন্য প্রচুর পরিমাণে ধোঁয়া হচ্ছিল। অবশেষে আবারও ফ্যানটা বন্ধ করে তারপরে রান্নাগুলা করতেছি। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে শাকটা সিদ্ধ করে শাকটা বাগার দিলাম। কয়েকটা রসুন কোয়া ছেঁচে নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপরে এই তো শাকটা বাগার দিলাম। আর ওদিকে আমার তরকারিটা বলক উঠে গেছে, তার মধ্যে ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিলাম। শুধু মাটির চুলার রান্নাগুলা খেতে মজা লাগে জন্যই আমি কিন্তু কষ্ট করে রান্না করি। আর কষ্ট করে যদি কোনো কিছু ভালো হয় সেটা কিন্তু আসলে খুব আনন্দদায়ক হয়। কষ্টর পরে যে রান্নাগুলা সবাই খায়, সবাই প্রশংসা করে, এটা শুনতে আমার ভালো লাগে। এই তো একে একে রান্নাগুলা হয়ে যাচ্ছে, শাক ভাজিটা হয়ে গেছে, সেটা নামিয়ে নিলাম। আর চুলার উপরের যে পটল দিয়ে ডিম, সেটাও কিন্তু হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিলাম। রান্না বান্না তো হয়ে গেল, আর বাচ্চাদেরও খিদা লেগে গেছে, সবারই খাওয়া লাগবে। আজকে যেহেতু আপনাদের ভাইয়া নেই, সেজন্য ছেলে মেয়েদেরকে নিয়েই খেয়ে নেব। প্লেটে ভাত তরকারি সব কিছুই বেড়ে নিচ্ছি, আর আমি কিন্তু অনেক সময় এক প্লেটে ভাত তরকারি নিয়ে বাচ্চাদেরকেও খাইয়ে দিই, আমিও নিজে খাই। এক প্লেটে ধরতে গেলে আমাদের সবার খাওয়া হয়ে যায়। যে কোনো শাক ভাজি আমার কাছে ভালো লাগে, আর কলমি শাক ভাজিটাও খুবই ভালো লাগে খেতে। ডিম আমার কাছে তেমন একটা পছন্দের খাবার না, তারপরেও মাঝে মাঝে খাই। আসলে সব খাবারই আমি খাই, কোনো একটা খাবার যে না খাওয়া নেই বা এটা খাবো না, এটা কোনো সময় আমি করি না। আর মেয়ে মানুষ কিন্তু এমন হয় উচিত যে যে কোনো খাবারই খাওয়া, বা কোনো খাবার যে খাবো না সেটা কিন্তু না করাই উচিত। তারপরেও যার যার রুচি, যার রুচিতে যেটা ভালো লাগে, রুচির বাহিরে অনেকেই খেতেই পারে না, তবে আমি খেতে পারি। যেটা ভালো লাগে না সেটাও কিন্তু অল্প হলেও খাই। বিসমিল্লাহ বলে খাবারগুলা খেলাম, আলহামদুলিল্লাহ অনেকটা তৃপ্তি পেলাম, খেয়ে খুব ভালো লাগছে। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যার পরে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আপনাদের ভাইয়া মোটরসাইকেলে করে অনেকগুলো আম নিয়ে আসছে, একদম 2 বস্তা আম। 2 বস্তায় কিন্তু প্রায় 100 কেজির মতো আম। অনেকটা কষ্ট হয়েছে, আমি অনেকটা টেনশন করতেছিলাম, যেহেতু মোটরসাইকেলে করে আম আনা, এটা কিন্তু অনেকটা রিস্কের ব্যাপার। আর এই তো দুইজনে মিলে আবার ঘরে নিয়ে যাচ্ছি বস্তাগুলো। আমি অনেকটা কষ্ট হচ্ছিল, নিতে পারতেছি না। পরে আপনাদের ভাইয়া বলতেছে থাক, তোমাকে নেওয়া লাগবে না। তারপরেও আমি ধরে নিয়ে আসলাম সঙ্গে করে। এগুলো একটা গাছের আম, আর একটা গাছে আমাদের আম পেকেছে। আর কয়েকদিন হচ্ছে আমগুলা পেকেছে, তারপরে ঝড় হয়েছিল, মাঝখানে অনেক আম পড়ে গেছে।
প্রায় 50 কেজির মতো আম এই গাছের আরও রেখে দিয়ে আসছে, কারণ পাড়ার সময় পাইনি আর অনেক আম পাড়তে পারতেই বিকেল হয়ে গেছিলো। প্রায় 50 কেজির মতো আম ওগুলো আর পারে নাই, যেহেতু মোটরসাইকেলে করে নিয়ে আসাও কষ্ট, আনতে পারতো না। আর গাড়ি নিয়ে যে আসবে, যে গাড়ি ভাড়া লাগবে ওখান থেকে আনতে, সেখান থেকে কিন্তু আম কিনেই খাওয়া ভালো হবে, যে খরচটা পড়বে সেই জন্য আর আলাদা করে গাড়ি ভাড়া করে নাই। মোটরসাইকেলে করে যা আনতে পারবে সেগুলাই নামাইছে, আর যা বাদবাকি আছে গাছে সেগুলো আমার ভাসুর দেবর আছে, ওদেরকে পেড়ে খেয়ে নিতে বলছে। বস্তা থেকে আমগুলা ঢেলে এখন আমগুলাকে সুন্দর করে মেলে দিচ্ছি, আর ফ্যানটা চালু করে দিচ্ছি যেন আমের যে আঠাগুলো আছে সেগুলো সুন্দরভাবে শুকিয়ে যায়। এই আমের আঠাগুলাতেই কিন্তু আম নষ্ট হয়ে যায়। আমাদের বাড়ির গাছের আম কোনো রকম কীটনাশক ওষুধ বা ফরমালিন কোনো কিছুই ব্যবহার করা নেই, একদম টাটকা ভালো আম। যেগুলো হলুদ আম দেখতে পাচ্ছেন সেগুলো গাছে পেকে একদম লাল হয়ে গেছে। এই গাছ পাকা আম কয়েকটা আমি এখন কেটে নেব সবাই মিলে খাওয়ার জন্য। এই আমগুলা কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি, একদম আঁশ নেই ভেতরে, আর আটিগুলা একদম পাতলা। আজকের মতো আম খেতে খেতে এখান থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।